ওকে, চলো আমরা তাহলে শুরু করি। আমাদের 22 পর্যন্ত হয়েছিল, তাহলে 23 থেকে শুরু হবে। ওকে, 23 এক্সারসাইজ। এক্সারসাইজ 2 পয়েন্ট। ওকে, দেখো এক্সারসাইজ 2.3। হ্যাঁ, আমরা শুরু করব 22 পর্যন্ত যেটা হয়েছিল 23 থেকে। দেখো যে এখানে দুইটা কাহিনী বলা আছে, যে স্পিড অফ 100 মিটার লং ট্রেন, ঠিক আছে, আর ওকে স্পিড আছে 40 কিলোমিটার পার আওয়ার। তো ট্রেন ক্যান ক্রস এ ব্রিজ ইন 30 সেকেন্ড। এখন 30 সেকেন্ডে একটা ব্রিজ ক্রস করে ফেলবে ট্রেন, ভালো কথা। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ? ব্রিজের লেন্থ বের করতে বলছে। এখন 23, এখন কাহিনী দেখো এরকম যে ব্রিজ, হ্যাঁ একটা ট্রেন আর ব্রিজ, এটা একটা ব্রিজ মনে করা হয়েছে, একটা ব্রিজ, হ্যাঁ এতটুকু ব্রিজ, এই পর্যন্ত ব্রিজ শেষ। একটা ট্রেন এই দিক দিয়ে আসতেছে, এই যে ট্রেন জাস্ট ব্রিজের পারে উঠলো আপনাদের ট্রেন, 100 মিটার ট্রেন। এখন ট্রেনটা কিন্তু এদিকে যাচ্ছে, তাহলে ট্রেন ক্রস দ্য ব্রিজ, তার মানে ট্রেনকে কোথায় যেতে হবে? ট্রেনটা যদি এই পজিশনে চলে যায় তাহলে আমরা বলতে পারবো ট্রেন ক্রস দ্য ব্রিজ। ট্রেনটা ব্রিজ ক্রস করছে, এটা 100 মিটার লং ট্রেন। তাহলে ট্রেন দেখো টোটাল কত ডিসটেন্স কভার করলো বলো? এটা ব্রিজ, তাহলে ব্রিজের লেন্থ আর ট্রেনের লেন্থ দুইটাই কভার করা লাগতেছে। তার দেখো ট্রেন ক্রস দ্য ব্রিজ, তার মানে ব্রিজের ফ্রন্ট সাইড এখানে আসছে, ফ্রন্ট সাইডে যদি এখানে যায় তাহলে ক্রস দ্য ব্রিজ, তার মানে এখান থেকে তার ডিসপ্লেসমেন্ট এই পর্যন্ত হয়েছে। তো তার মানে কি হলো? ট্রেনের লেন্থ, ব্রিজের লেন্থ প্লাস ট্রেনের লেন্থ। আর যদি ট্রেন যদি জাস্ট এখানে আসে তাহলে কিন্তু ব্রিজ ক্রস করবে না, কারণ তার বডিটা ব্রিজের উপরে থাকবে, কি ক্লিয়ার? আর ট্রেন ক্রস দ্য ব্রিজ, তার মানে দেখছো ট্রেনটা কি করলো? ট্রেনের ব্যাক সাইড এখান থেকে এখানে গেল, আর ফ্রন্ট সাইডটা এখান থেকে এখানে চলে গেছে। তো তাহলে আমরা কি পেলাম? ট্রেন ক্রস দ্য ব্রিজ, তার মানে ট্রেন লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ ব্রিজ, এই দুটো ক্রস করতে হবে। তো 30 সেকেন্ডে যে ডিসটেন্স কভার করবে তার ভিতরে কি থাকবে? ব্রিজের লেন্থ প্লাস ট্রেনের লেন্থ। তাহলে ট্রেনের লেন্থ যদি মাইনাস করে দিই তাহলে ব্রিজের লেন্থ পাবো, লেন্থ অফ ব্রিজ পেয়ে যাবো। তাহলে এখন দেখো যে আমাদের এখানে কি কি বলছে, যে 100 মিটার লং ট্রেন, ঠিক আছে, আর 48 কিলোমিটার, 48 কিলোমিটার equals to 48,000 মিটার। 1 কিলোমিটার equals to 1,000 মিটার। এরপর আসো 1 আওয়ার, 1 আওয়ার equals to সেকেন্ড, 3600 সেকেন্ড। আচ্ছা এখন দেখো তাহলে এত সেকেন্ড, তাহলে ইন এত সেকেন্ড the train covers এত মিটার। তাহলে এখন দেখো ইন এত সেকেন্ড, the train covers কত মিটার? 48 এত মিটার। তাহলে সো in 1 second the train covers 48,000 divided by 36। তাহলে এখন ব্রিজ কভার করতে কত সেকেন্ড টাইম লাগবে? ট্রেনের টাইম লাগবে 30 সেকেন্ড। the train covers 48 3600 এত মিটার। ওকে, দেখি দুইটা জিরো এখান থেকে দিলাম, এখান থেকে একটা বাদ দিলাম, 3 4
তাহলে ইকুয়ালস টু 400 মিটার। তাহলে ব্রিজের লেন্থ কত হবে? লেন্থ অফ ট্রেন আছে 100 মিটার, তাহলে 400 থেকে 100 মাইনাস করলে লেন্থ অফ ব্রিজ পাবো। এখন দেখো লেন্থ অফ ট্রেন কত? 100 মিটার। তাহলে here length of train here length of train equals to 100 meter. তাহলে so length of bridge, length of bridge 400 থেকে 100 মাইনাস হবে, আর 400 মিটার সে ক্রস করছে, সেখান থেকে ট্রেনের লেন্থটা মাইনাস হবে, ব্রিজের লেন্থ পাবো এত মিটার। হ্যাঁ, আমরা লেন্থ অফ ব্রিজটা পেয়ে গেছি, লেন্থ অফ ব্রিজ এত মিটার। হ্যাঁ, এখন চলো তাহলে, ওকে, আমরা অ্যান্সার পেয়ে গেছি, লেন্থ অফ ব্রিজ। তাহলে এখানে আছে 300। এখন থেকে রেগুলারই তো 8:40 এ হবে না ক্লাস? হ্যাঁ, 8:40 এ কয়েকটা দিন, এই যে এক সপ্তাহ, ঠিক আছে? বিকালে ক্লাসটা হয়তো বন্ধ রাখা লাগবে আমার, ঠিক আছে? বিকালে ক্লাসটা মেবি দেখি টাইম পেলে আমি দিয়ে দেবো, বা মোবাইলে দেখে খেয়াল রেখো তাহলে। হ্যাঁ, তাহলে অ্যান্সার হলো কত? এক সপ্তাহ আমাদের একটু প্রোগ্রাম পড়েছে, কলেজে থাকতে হবে আমাদেরকে, এত মিটার। হ্যাঁ, এখন আসো, এটা গেল লেন্থ অফ ব্রিজ। 24 এ বলছে যে দেখো, এখন বলছে এত মিটার লং ট্রেন ক্রস এত মিটার ব্রিজ, ট্রেনের লেন্থ দেওয়া আছে, ব্রিজের লেন্থ দেওয়া আছে, এখন টাইম শেষ। ওকে, এখন দুইটা লেন্থই দেওয়া আছে, ট্রেনের লেন্থ, ট্রেনের লেন্থ 120 মিটার, 120 মিটার, আর ব্রিজের লেন্থ আছে এত মিটার। তাহলে এখন তাকে টোটাল ক্রস করতে হবে কত মিটার? 120 প্লাস 330 মিটার। ওকে, তাহলে এখন আসো যে আমাদের লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ ব্রিজ, লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ ব্রিজ, লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ ব্রিজ, তাহলে কত হবে? 120 প্লাস এত মিটার। তাহলে আমরা টোটাল কত পাবো? 450 মিটার। এই 450 মিটার ক্রস করতে হলে তাকে কত টাইম লাগবে এটা বের করতে হবে আমাদের। এখন চলো যে আরো কিছু কাজ আছে। 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার ইকুয়ালস টু 330,000 মিটার। এবার আসো যে 1 আওয়ার, 1 hour equals to 36 এত সেকেন্ড, in এত সেকেন্ড। আচ্ছা, the train covers এত মিটার in এত সেকেন্ড, 1 মিটার এত মিটার। the train covers covers 3000 meter in এত সেকেন্ড। তাহলে the train covers 1 meter in 3600 divided by 30,000 সেকেন্ড। তাহলে the train covers, এখন কত কভার করতে হবে? 450 মিটার in 3600 into 450 divided by 30,000। তাহলে একটা দুইটা
ওকে, 2টা 0 কাটা গেল, 3টা 0 গেল। এখন এটা দিয়ে কাটো 15 দিয়ে, 15 3 jar আর 15 2 jar, 2 দিয়ে কাটো, কত হলো 18, তাহলে 54 সেকেন্ড ইকুয়ালস টু 54 সেকেন্ড টাইম লাগবে তার 54 সেকেন্ড। তাহলে অ্যান্সার 54 সেকেন্ড। এই ব্রিজটা ক্রস করতে ট্রেনের টাইম লাগবে কত? 54 সেকেন্ড। কারণ ট্রেনের লেন্থ আর ব্রিজের লেন্থ দুইটাই কভার করতে হয় যদি ট্রেন ক্রস দ্য ব্রিজ। ট্রেন ক্রস দ্য ব্রিজ, তার মানে এই কন্ডিশনগুলো থাকে আমাদের। তাহলে অ্যান্সার 450 সেকেন্ডস। 22 গেল, 23 সরি 24 সরি 24 তো করলাম, 24ই করলাম, নাম্বার চেঞ্জ করে নেন, মনে নাই, 25 এ যাবে, এটা 24 আর কি, হ্যাঁ 25 এ দেখো কি বলছে। ওকে, the piece of ornament by mixing bronze, zinc and silver. Bronze, zinc and silver. ভালো কথা। ornament, bronze ratio of bronze and zinc এত, ratio of zinc and silver এত। এতে বলছে যে find the ratio of bronze, zinc and silver. ওকে চলো, হ্যাঁ 25 এর এই নম্বরে যাও। bronze, zinc and silver 25 এর এই। এখানে বলছে যে the ratio of successive ratio তে কনভার্ট করব, the ratio of bronze and zinc, ratio of bronze and zinc, the ratio of bronze and zinc কত সে রেশিও? ratio of bronze and zinc 1:2. the ratio of zinc and silver, the ratio of zinc and silver, তাহলে zinc and silver কত? 3:5. zinc and silver দেখো 3:5, the ratio of zinc and silver 3:5, ঠিক আছে। বলছে যে the weight of ornament এত, ratio of zinc and silver এত। এখন আমাদের একটু কাজ করতে হবে প্লিজ, দেখো সাকসেসিভ রেশিওতে কনভার্ট করতে হলে আমাদের এইটা আর এটাকে সেম বানাতে হবে। এখানে জিঙ্ক আছে 2, এখানে জিঙ্ক আছে 3, তাহলে 2 আর 3 মাল্টিপ্লাই করলে 6 হয়, অথবা এলসিএম 6, তাহলে 6 বানাতে হবে, এটাকেও 6 বানাবো। তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো আমরা, 1 × 3 2 × 3, হ্যাঁ আমরা পেয়ে গেছি কত? 3:6। এখানে আমরা এখন তাই করব, মাল্টিপ্লাই করব 3 × 2, কারণ 6 বানাবো আমরা, 5 × 2, মাল্টিপ্লাই করলে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বুঝতে পারছো? মাল্টিপ্লাই করলে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 6 is to 10, দেখো 3 is to 2 আর 5 is to 2, তাহলে 6 is to 10, দেখো। হ্যাঁ, এখন দেখো যে তাহলে সাকসেসিভ রেশিও যদি করি, the ratio of তাহলে সো the ratio of zinc and silver, bronze, zinc and silver, bronze, zinc and silver, the ratio of bronze, zinc and silver, তাহলে আমরা কত কত পাবো? bronze, zinc and silver 6 আর 10, 3:6 is to 10, ratio of bronze, zinc and silver, তাহলে অ্যান্সার ratio of bronze, zinc and silver 10। এখন আমাদের বলছে বিতে যে determine the weight of bronze, zinc and silver। এখন bronze, zinc and silver এর ওয়েট বের করতে বলছে, ইন্ডিভিজুয়ালি বের করব আমরা।
তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো দেখো, ব্রোঞ্জ, জিঙ্ক অ্যান্ড সিলভার। এখন ওকে আমি একটু মুছে দিলাম এটা। ব্রোঞ্জ, জিঙ্ক অ্যান্ড সিলভার, তাহলে সাম অফ দ্য রেশিও দিয়ে শুরু করতে হবে আমাদের। তার আগে লিখতে হবে ইন দ্য অর্নামেন্ট, in the ornament, the ratio of bronze, zinc and silver equals to 6:10. তাহলে এখন আমরা সাম অফ দ্য রেশিও করব। সাম অফ দ্য রেশিও, sum of the ratio 3 plus 6 plus 10 equals to 19. So in the ornament, the quantity of bronze in the ornament, okay, এখন দেখো in the ornament, in the ornament, the quantity of bronze 3/19 of 190 গ্রাম, কাটলে 30 হয়, 30 গ্রাম। আর কি শোনা যাচ্ছে না? কি সাউন্ড কম হচ্ছে? বলছে সাউন্ড কি কম হচ্ছে কিনা? শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, অবশ্য আস্তে কথা বললে অনেক সময় শোনা যায় না, কারণ আমি তো কোনো মাইক কোনো কিছু ইউজ করি না। ওই যে ল্যাপটপে যে আছে, অডিও আছে, ওটাতেই কাজ হচ্ছে। ওকে, দ্য কোয়ান্টিটি অফ জিঙ্ক, দ্য কোয়ান্টিটি of zinc 6/19 of 190 গ্রাম, কাটাকাটি করলাম, তাহলে 60 গ্রাম হলো। দেখো, the quantity of zinc এত, and the quantity of silver, and the quantity of silver, okay, and the quantity of silver and the quantity of silver and the quantity of silver, okay, a minute, and the quantity of silver, হ্যাঁ, quantity of silver তাহলে আসছিল 10/19 of 190 গ্রাম, কাটাকাটি করলাম 100 গ্রাম। তাহলে এখন দেখো টেনশন গুলো লেখো। সিলভার এত, হ্যাঁ, সবগুলো ইন্ডিভিজুয়ালি লিখে দাও। তাহলে অ্যান্সার সিলভার, প্রথমে ব্রোঞ্জ 30 গ্রাম, zinc 60 gram, and okay, silver কত, 100 গ্রাম। দেখো সিলভার 100 গ্রাম, কি ঠিক আছে তো? ব্রোঞ্জ, জিঙ্ক এন্ড সিলভার। এরপর এটা গেল, কাজ শেষ। হ্যাঁ, 25। এরপর আসো যে 25 এর সি নাম্বার বলছে যে weight of what weight of zinc can be mixed so that the ratio of bronze and zinc। আচ্ছা, ব্রোঞ্জ কিন্তু মিক্স করার কথা বলা হয় না, জিঙ্ক মিক্স করতে হবে। তাহলে রেশিও ব্রোঞ্জ এন্ড জিঙ্কের দেওয়া আছে। তাহলে সিতে বলো, দেখো যে কোয়ান্টিটি অফ ব্রোঞ্জ কত and quantity of zinc, C
quantity of bronze equals to 30 gram, and the quantity of zinc equals to 60 gram. এখন এখানে কি বলছে? The ratio of bronze and zinc equals to 1:3. এখন কাহিনী দেখো, যেখানে ভালো করে একটা কথা বলে দিছে যে what weight of the zinc can be mixed. তাহলে জিঙ্ক মিক্স করতে বলছে, কিন্তু ব্রোঞ্জ তো আর মিক্স করতে বলে নাই, বলছে ব্রোঞ্জ সেম থাকবে। তাহলে ব্রোঞ্জ আছে কত? 30। তাহলে এটা এখানে ব্রোঞ্জ কিন্তু 1 তা 1 কে 30 বানালে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 30 দিয়ে। তাহলে 30 দিয়ে দুইটারে মাল্টিপ্লাই করো। কারণ কি বুঝতে পারছো? ব্রোঞ্জ কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, জিঙ্ক চেঞ্জ আসছে। তাহলে ব্রোঞ্জ যা ছিল তাই বানাবো আমি। কত? তাহলে 1 into 30 আর 3 into 30 হবে। তাহলে ব্রোঞ্জ দেখো 30 পেলাম, তাহলে জিঙ্ক কত হবে? ব্রোঞ্জ 30 গ্রাম, জিঙ্ক 90, কিন্তু জিঙ্ক আছে কত? In the ornament, quantity of zinc. In the ornament, quantity of zinc 60. But এখন লাগবে কত? এখন 90। তাহলে ওকে, তাহলে ওকে in the ornament, তাহলে তাহলে in the ornament ওকে if দিয়ে শুরু করতে পারি। if bronze quantity of bronze is 30 gram, then the quantity of zinc is 90 gram. তাহলে the quantity of zinc should be mixed. Quantity of zinc should be mixed. কত মিক্স করতে হবে বলো? ওকে, সি 90 গ্রাম মাইনাস 60, আগে ছিল কিন্তু 60 গ্রাম, তাহলে ইকুয়ালস টু 30 গ্রাম। তাহলে অ্যান্সার বুঝতে পারছো? 30 গ্রাম হবে। তাহলে জিঙ্ক শুড বি মিক্সড, অ্যান্সার 30 গ্রাম। তাহলে বলো জিঙ্ক কতটুকু মিক্স করতে হবে আমাদের? 30 গ্রাম। এখন এই ম্যাথ এরকম না, সে ম্যাথ এরকম আসতে পারে। আমি প্রশ্নটা লিখে দিই, ঠিক আছে? ওই কোশ্চেনে কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে। দেখো দেখা যাচ্ছে সি নাম্বার কোশ্চেনটা এরকম আসতে পারে অনেক সময়। হোয়াট ওয়েট অফ জিঙ্ক অ্যান্ড সিলভার ক্যান বি মিক্সড, এরকম। হোয়াট ওয়েট অফ জিঙ্ক and silver. Zinc and silver. What weight of zinc and silver? Okay, can be mixed. In the ornament. In the ornament, so that the ratio of bronze, zinc and silver. Bronze, zinc and silver
উইল বি এত, উইল বি 1:3:5। দেখো কোশ্চেন কিভাবে আসবে বুঝতে পারছো? চেঞ্জটা কোথায় আসবে দেখো যদি আসে ক্রিয়েটিভ। তাহলে what weight of zinc and silver can be mixed in the ornament so that the ratio of bronze, zinc and silver will be equal। একই ওয়েতে কাজ করতে হবে। দুইটা মিক্স করতে বলেছে, কোনটা মিক্স করবে না বলো? শুধু ব্রোঞ্জ যা আছে তাই। তাহলে একে আমরা 30 দিয়ে মাল্টিপ্লাই করব প্রত্যেককে। এটা 30 টা 90, এটা কত হবে? 30 দিয়ে মাল্টিপ্লাই করে 150। তাহলে এইভাবে ক্যালকুলেশন করলে আমরা ওয়েট অফ জিঙ্ক এন্ড সিলভারটা পাবো। কি কথা ক্লিয়ার? হোয়াট ওয়েট অফ জিঙ্ক এন্ড সিলভার শুড বি মিক্সড। তাহলে এখন চলো ওই একই ওয়েতে একটু কাজ করো। লেখো ইন দ্য অর্নামেন্ট quantity of bronze এত in the ornament, in the ornament the quantity of bronze 30 gram, quantity of zinc 60 gram, and the quantity of silver 100 gram। এটাই ছিল অর্নামেন্টের অবস্থা। এখন এই অবস্থা থেকে আমাদের একটু কাজ করে আসতে হবে, সেটা হলো এরকম যে হ্যাঁ দ্য রেশিও অফ হ্যাঁ ব্রোঞ্জ, জিঙ্ক অ্যান্ড সিলভার। তাহলে কত? ব্রোঞ্জ, জিঙ্ক অ্যান্ড সিলভারের রেশিও কত হবে? 1:3:5। 1:3:5। তাহলে এখন দেখো যে 1:3:5, তাহলে 1 এটা 30 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ দুইটা মিক্স করতে বলছে, জিঙ্ক অ্যান্ড সিলভার, ব্রোঞ্জ না। তাহলে ব্রোঞ্জের স্থানে ব্রোঞ্জ পেয়ে দিচ্ছি। তাহলে 3 × 30 আর 5 × 30, তাহলে 30 আর এটা হচ্ছে 90 আর এটা হচ্ছে 150। তাহলে ইন দ্য অর্নামেন্ট কত? এটা ঠিক আছে। তাহলে এখন বাকি দুইটা বের করতে হবে। বাকি কোয়ান্টিটি ব্রোঞ্জ ছিল কত? 30। তাহলে সব ব্রোঞ্জ শুড বি মিক্সড। তাহলে সব ব্রোঞ্জ bronze should be mixed equals to কত হচ্ছে তাহলে আমাদের 90 - 60, আগে 60 ছিল, equals to 30 গ্রাম। 30 গ্রাম। and silver should be mixed। সিলভার ছিল তো এখন আছে কত? 150, আগে ছিল 100, এত গ্রাম, তাহলে 50 গ্রাম। দেখো ম্যাথটা তোমরা বুঝতে পারছো কিনা? মাই গড, হ্যাঁ এখন দেখো যে সরি আমি তো খেয়াল করি নাই। হ্যাঁ একজন আবার অ্যাবসেন্ট ছিল ওয়েটিং রুমে। হ্যাঁ দেখো তাহলে ক্লিয়ার বুঝতে পারছো কিনা তোমরা? বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? ওকে ঠিক আছে। দেখো
তাহলে আমরা রেশিও থেকে এখানে দুইটা মিক্স করতে বলছিল, জিঙ্ক অ্যান্ড সিলভার। তাহলে ব্রোঞ্জ 30 ছিল, আমি 30 বানাইছি, 30 দিয়ে মাল্টিপ্লাই করছি। যেটা মিক্স করতে বলবে না, এমন হতে পারে যে মানে সিলভার মিক্স করতে বলে নাই, ব্রোঞ্জ অ্যান্ড জিঙ্কের কথা বলছে। তাহলে ওই জিনিস মানে যেটা মিক্স করতে বলবে না ওইটা অ্যামাউন্টটা ওইটাতে ফিরাই দেবে। এখন কত দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা হবে, তত দিয়ে মাল্টিপ্লাই করবে, তারপর তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে ব্রোঞ্জ শুড বি মিক্সড 30 গ্রাম আর জিঙ্ক আছে 50 গ্রাম। তাহলে অ্যান্সার 30 গ্রাম অ্যান্ড 50 গ্রাম। ওকে, এসে কাহিনী ছিল। এরপরে পরের ম্যাথে যাই। পরের ম্যাথে দেখো কি আছে। তোমাদের সেকেন্ড ব্যাচটা এখন অফ থাকবে, বুঝছো? এই একটা সপ্তাহ, মানে 9 তারিখ পর্যন্ত। হ্যাঁ, আজকে থেকেই সেকেন্ড ব্যাচটা অফ রাখবো, তাছাড়া পথ নাই, ঠিক আছে? এখন 26 নম্বরে যাও, দেখো সেখানে কি আছে। 26 এখন বলছে রাসেল ইজ এ ওয়াচ সেলার, হি সোল্ড কি, হি সোল্ড, দেখো যে বলছে হি সোল্ড ওয়াচ এত টাকা, লস এট এ লস 10%। এখন প্রথমে লস বের করতে বলছে, হোয়াট ইজ দ্য লস আফটার সেলিং দ্য ওয়াচ, একদম লসের পরিমাণটা বের করতে বলছে, আর কিছু না। তো এখন চলো আমরা একদম কস্ট প্রাইস বের করবো না, আমরা ডাইরেক্ট লসে চলে যাব। তাহলে এই নাম্বার প্রথম কন্ডিশনে বলছে লস 10%, হিয়ার লস, হিয়ার লস 10%। তাহলে if cost price is টাকা 100, then selling price, then selling price, selling price equals to টাকা 100 minus 10, তাহলে কত হবে? টাকা 9। দেখো কি ক্লিয়ার? চলো শুরু করি। ওকে, এখন দেখো যে তাহলে কি দাঁড়ালো, কস্ট প্রাইস আর দেন সেলিং প্রাইস 90 টাকা। তাহলে ইফ সেলিং প্রাইস 90 দেন লস টাকা 10। আমরা প্রফিট আর লস বোথ ক্যালকুলেটেড অন কস্ট প্রাইস, বাট এখন সেলিং প্রাইসের পরে আমরা হিসাব করব। ওকে, 90 টাকা দেন। এখন চলো তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব, দেখো ইফ, তাহলে ইফ সেলিং প্রাইস is টাকা 90, then loss is টাকা 10। তাহলে এখন দেখো সেলিং প্রাইসের উপরে আমরা লস ক্যালকুলেট করতেছি। হ্যাঁ, এটা ক্যালকুলেট করা যায়, ঠিক আছে? সেলিং প্রাইসের উপরে আমরা লস ক্যালকুলেট করতে পারবো। তাহলে if selling price is টাকা 1, then loss is টাকা 10/90। তাহলে if selling price is টাকা
দেন লস ইজ টাকা। এটা 0 কাটা যায়, তাহলে ইকুয়ালস টু টাকা আচ্ছা যাক আমরা ক্যালকুলেট করি 620 তো ডিভাইড বাই 9 ঠিক আছে 694/9 তাহলে এটাই লস অ্যান্সার লস টাকা। দেখো আমরা কিন্তু কস্ট প্রাইস এখানে বের করি নাই, বাট আমাদের কস্ট প্রাইস আছে, বের করতে হবে। কোথায় যে বের করতে হবে? কস্ট প্রাইস বিতে বের করতে বলছে কস্ট প্রাইস। এই কারণে আমরা সেলিং প্রাইসের পরে লস ক্যালকুলেট করছি। এখন যদি তুমি কস্ট প্রাইস বের করতে চাও তাহলে কিভাবে করতে হবে? দুইটা মেথড আছে। এক আছে আমি এই নাম্বার পড়বই না পড়ে আমরা অ্যান্সার করব, বি আর স্টেপ পড়বো, সেটা একটা ওয়ে। আর একটা হচ্ছে যেহেতু লস পেয়েছি, লস আমরা সেলিং প্রাইসের সাথে প্লাস করলে কস্ট প্রাইস পাবো। তো সেটা একটু দেখবো, আমরা দুইভাবে করবো। বি নাম্বারটা দেখো। ওকে, কস্ট প্রাইস কি হবে? সেলিং প্রাইস প্লাস লস। কস্ট প্রাইস, তাহলে সেটা অবশ্য আমরা এইভাবে একটু লিখবো। এ নাম্বার বি। ওকে, লস ইকুয়ালস টু টাকা, আর সেলিং প্রাইস ইকুয়ালস টু টাকা। তাহলে কস্ট প্রাইস equals to selling price plus loss. Selling price plus loss. Selling price ছিল টাকা আর লস পেলাম আমরা। এখন এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে কত হয়? 4/9 থাকবে। তাহলে এটাই কস্ট প্রাইস। এখন আমরা একে ইউজ করে এটা করছি। যদি এ ইউজ না করতে চাও তাহলে আবার ম্যাথটা ঠিক আছে, একটু বড় হবে। তাহলে অ্যান্সার টাকা 694/9। হ্যাঁ, বাট যদি তোমরা চিন্তা করো যে না তোমরা কস্ট প্রাইস বের করবে, ওকে, সেলিং প্রাইস 90, কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস 1 আর সেলিং প্রাইস 0, এটা দিয়ে তুমি ইউনিটারি মেথডও করতে পারো। সেটা এরকম যে দেখো বি নাম্বার আবার এটা গেল একটা হবে। আর যদি এটা লসটা প্লাস না করতে চাও তাহলে সেক্ষেত্রে এইভাবে করতে হবে। লস 10%, কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস কত? 90, লস 10%। তাহলে if cost price is টাকা 100, then selling price equals to টাকা 100 minus 10, যেহেতু লস টাকা 9। তাহলে if selling price is টাকা 90, then cost price was টাকা কত? 100। তোমরা এইভাবে করতে পারো।
তাহলে if selling price is টাকা 1 then cost price is টাকা 90 এরপরে then selling price is টাকা 625 then cost price is টাকা 100 into 625 by 90 এখন দেখো যদি এটা ক্যালকুলেট করতে চাও তাহলে তোমরা এইভাবে ক্যালকুলেট করতে পারবে equals to টাকা 6250 by 9 চলো ডিভাইড করি 96250 ওকে ঠিক আগের মতো 99 যার কত সরি হ্যাঁ 6 তাহলে ওকে 8599 যার কত ওকে 9 হলে 8140 তাহলে 4 তাহলে 4 হয় ওকে 4 by 9 তার মানে আমরা এটা পেলাম টাকা 694 4 by 9 তাহলে এটা আমাদের অ্যানসার 694 হবে তাহলে তোমরা এইভাবেও করতে পারো বুঝতে পারছো ইউনিটারি মেথড দিয়ে করতে পারো আবার আগে যেটা করলাম ওভাবেও করতে পারো যেটা ভালো লাগে সেভাবে করবে তাহলে অ্যানসার টাকা 944 by 9 দেখো এসে অবস্থা আরেকটা ম্যাথ আছে এটা দুই ভাবে করা যায় যে আমরা লস থেকে ডাইরেক্ট প্রফিটে যাব 10% প্রফিট আমাদের রিপোর্ট দেওয়া আছে লস আর আমাদের বের করতে হবে কত 10% প্রফিট তাহলে সেটা আবার কিভাবে বের করব 10% প্রফিট একদম ডাইরেক্ট আবার দুইটা পার্ট করে করা যায় আমি আজকে ডাইরেক্টটা করাই দেই পরের দিন দুইটা পার্ট করে দেব ইনশাআল্লাহ সি নাম্বার plus by here loss হলো 10% তাহলে cost price টাকা 100 then selling price is টাকা okay selling price is টাকা 100 minus 10 কত টাকা হবে টাকা 90 আবার আরেকটা আছে 10% profit তাহলে if cost price is টাকা 100 then selling price then selling price equals to টাকা 100 plus 10 কত হয় টাকা 110 তাহলে আমরা ডাইরেক্ট প্রফিটে সেল দিয়ে দেবো চলো একদম চলো প্রফিটে সেল করব তাহলে প্রফিটে যদি সেল করতে চাও তাহলে কিভাবে সেল করবে হ্যাঁ একদম একবারে প্রফিট বের করব তাহলে দুইটাই কস্ট প্রাইস নেব এটা কস্ট প্রাইস এটা কস্ট প্রাইস সরি দুইটাই সেলিং প্রাইস নেব 10% লস সেলিং প্রাইস এত 10% প্রফিট সেলিং প্রাইস এত আমরা 10% প্রফিটে সেলিং প্রাইস বের করতে বলছি তাহলে এরকম ইফ 10% loss 10% loss SP is টাকা 90 10% profit SP is টাকা 110 আমি একটুই করলাম মানে সেলিং প্রাইস কে SP দিয়ে নোট করলাম তোমরা পুরোটাই লিখো তাহলে ওকে 10% loss selling price is টাকা 1 10% profit selling price is টাকা 110 divided by 90 এবার 10% loss selling price is টাকা কত ছিল এবার 10% profit selling price is টাকা 1 হ্যাঁ 10% profit তাহলে এখন আসো 625 আর ডিভাইড বাই 90 দেখো কি ঘটনা ঘটলো
10% লস, সেলিং প্রাইস এত, দেন 10% প্রফিট, সেলিং প্রাইস এটা। তাহলে দেখো একবারে 10% প্রফিটে সেলিং প্রাইস বের করছে। হ্যাঁ, একটা স্টেপে হয়ে গেল। হ্যাঁ, আরেকটা মেথড আছে, সেটাও আমি দেখাবো। একটা জিরো কাটা গেল, টাকা তাহলে এটাই সেলিং প্রাইস। 9 দিয়ে ডিভাইড করো, তাহলে এটা আমাদের আসতেছে টাকা এত, 7638/9। তাহলে এটা অ্যান্সার। সেলিং প্রাইস এত, 10% প্রফিটে সেলিং প্রাইস টাকা 7638/9। দেখো 10% লস থেকে 10% প্রফিটে চলে গেছে। আরেকটা মেথড আছে, সেটা হলো যে ওই যে কস্ট প্রাইস আগে বের করব, কস্ট প্রাইস বের করে 10% প্রফিটে সেলিং প্রাইস বের করব। এই ক্লিয়ার? 10% প্রফিট নিয়ে সেলিং প্রাইসটা বের করব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। আমরা পরের দিন আবার ওইভাবে বের করে দেব। কস্ট প্রাইস এত, 10% প্রফিট, সেলিং প্রাইস। তাহলে এখন ওই যে কয়েকটা দিন তোমাদের বিকালের ব্যাচটা অফ করে রাখা লাগবে।